আম্মা, আপনি কি আমার এই বিয়া দিতেন না? আর কতকাল বউ ছাড়া থাকবো? স্বপ্নে আমার বউ আসা কান্নাকাটি করে শ্বশুরবাড়ি আসার জন্য। তার কষ্ট আর আমার পরাণে সয় না আম্মা। ছোট ছেলে সংগ্রামের আফসোস শুনে কথা চৌধুরী মোটেও রাগ করলেন না। তিনিও অসহায় মুখ নিয়ে ছেলের পাশে বসে কাঁধে হাত দিয়ে নরম কণ্ঠে বললেন, আব্বা, আমিও তো চাই তুমি বিয়া করো, কিন্তু তোমার বড় ভাই বিয়া না করলে তোমারে কেমনে বউ আনাই দিমু কও? কথাগুলো বলেই মা ছেলে একে অপরের মুখের দিকে তাকালো। কিছু সময় দুজনেই চুপ থাকলো। একটু সময় নিয়ে সংগ্রাম আবার বলল, আম্মা, আপনার ছেলের সাথে জোর করে একটা বিয়ে পাগল মেয়ের বিয়ে দিয়ে দেন। কথা চৌধুরী বড় বড় করে তাকিয়ে বললেন। কিন্তু কিভাবে? সংগ্রাম কুটুলি হেসে মায়ের সাথে বসে বসে কিছু পরিকল্পনা করলো। হুট করে সেই রুমে স্বাধীন ঢুকে পড়তেই দুজনেই চুপচাপ। তাদের হঠাৎ থেমে যাওয়া দেখে স্বাধীন ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে জানতে চায়, দুজনে কি কুবুদ্ধি করছিলেন? জামাই দেখে থেমে গেলেন। কথাটায় ঘোর আপত্তি জানালো সংগ্রাম লাফিয়ে উঠে বলল, কুবুদ্ধি কেন করব? সুবুদ্ধিও তো করতে পারি। অযথা কিছু কইবা না দাদা। স্বাধীন সে কথা শুনে বিড়বিড় করে বলল, শয়তানের মাথায় সুবুদ্ধি আসে? ও মোর খোদা, দুনিয়ার সব মাইয়া ভালো ভালো জামাই খুঁজছে বিবাহ কইরা ফেলাইতেছে। আমার জন্য কি একটাও রাখবো না নাকি? আমি কবে বিয়ে করবো? ইশরাত জাহান সবেই মেয়েদের রুমের পাশ দিয়ে যাচ্ছিল। ছোট মেয়ের মুখে আবার বিয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। ধপাস করে দরজা খুলে রুমে ঢুকে বললেন, এইসব চিন্তা মাথা নিয়ে ঘুরলে তাই রেজাল্ট ভালো হয়। ইভা পাশ ফিরে চাইলো, তবে মোটেও ভয় পেল না, বরং আরো আটসাটি হয়ে চেয়ারে পা তুলে বসল। অতঃপর মায়ের দিক থেকে চোখ সরিয়ে গালে হাত দিয়ে হায় হুতাশ করতে করতে বলল, বিয়ার বয়সে পড়াশোনা করলে রেজাল্ট তো খারাপ হইবই। ইশরাত জাহানের মনে চাচ্ছিল জুতা খুলে 2-4টা দিতে। সময় নষ্ট না করে ঝটপট জুতা খুলে হাতে নিতেই দৌড়ে পালিয়ে গেল ইভা। আবির গভীর মনোযোগ সহকারে বই পড়ছিল। সেই মুহূর্তে হাজির হলো তার দাদিমা মিসেস তিথি। সোজা গিয়ে একদম নাতির পাশ ঘেঁষে বসলেন। কে এসেছে বুঝতে পেরেই আবির চোখ মুখ বন্ধ করে জোরে জোরে পড়তে শুরু করলেন। তার এহেন আচরণে দাদিমা বিরক্ত হয়ে বইটা কেড়ে নিয়ে মুখে ভেঙ্গিয়ে বললেন, পোলাপান পড়ানোর বয়সে নিজে পড়ছিস, লজ্জা করে না? আবির ছোট ছোট করে তাকালো। এটা কোনো কথা? থমথমে গলায় জবাব দিল, দাদিমা, আমার বহুত পড়া বাকি, এমনি মাথায় ঢুকছে না, এখন জ্বালিও না তো, যাও। সে কথা শুনে নাক মুখ কুঁচকে ফেললেন, বললেন, জামাইয়ের মাথা খাওয়ার বয়সে পড়তে বসলে ওরা কি আর মাথায় ঢুকে মেয়ে? আবির রাগলো না, কথার প্রসঙ্গ পাল্টাতে বলল, দাদিমা, তুমি দিন দিন আরো সুন্দর হয়ে যাচ্ছ কি করে? তোমার রূপের রহস্য বলো তো। আর আজ হঠাৎ তোমার গাল দুটো এত লাল রং হয়ে গেছে কেন? সঙ্গে সঙ্গে মিসেস তিথি গালে হাত দিয়ে লাজুক হেসে ফিসফিস করে বললেন, তোর দাদা ভাই এখন এত রোমান্টিক কি আর বলুম। আর একটা লাল রঙা, এটা আমার ভালোবাসার রং। তুই আবি আত্মা, জনগণ বুঝবি না। সর জায়গা। আরফিন আর লিসা সকলে বসে গল্প করছিল। তখনই ইভা মুখ গমরা করে ভেতরে ঢুকলো। তার মনমরা দেখেই দুজনেই একসাথে জিজ্ঞেস করল, কিরে ইভু, মন খারাপ কেন? আন্টির হাতে কেলানি খেয়েছিস নাকি? ইভা বেঞ্চে বসার আগে লিসার ব্যাগ ধরে টানতেই সে চেঁচিয়ে বলল, ইভুর বাচ্চা, তুই নিজের ব্যাগ দিয়ে বেঞ্চ মুছে বস। ইভা আরফিনের দিকে তাকাতেই দেখলো সে আগে থেকে ব্যাগ কোলে নিয়ে বসে আছে। হতাশ হয়ে পেছন থেকে আরেকজনের ব্যাগ নিয়ে বেঞ্চ মুছে বসে পড়ল। অতঃপর গালে হাত দিয়ে বলল, আমার বোধহয় এই জীবনে আর বিয়ে করা হলো না রে। কেন, কি হয়েছে? ইভা সব খুলে বলতেই লিসা আর আরফিন একে অপরের দিকে তাকিয়ে হু হা করে হাসতে শুরু করলো। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। এত বিয়ে পাগল কেউ হয়? এ তোরা হাসছিস কেন? আরফিন হাসি থামিয়ে বলল, তোর কি লজ্জা করে না রে আন্টিকে এভাবে বলিস? লিসা দাঁত বের করে বলল, ওর লজ্জা থাকলে তো। ইভা তাদের কথার সঙ্গে সহমত প্রকাশ করে বলল, লজ্জা দেওয়ার মানুষ না থাকলে লজ্জা কেমনে আইব ক?
তাদের গল্পের মধ্যেই হঠাৎ ঝুমঝুমিয়ে বৃষ্টি এলো। তিনজনই দৌড়ে বারান্দায় চলে গেল। আড্ডা দেওয়ার জন্য তারা সকাল সকাল কলেজে এসে হাজির হয়। এখনো তেমন কেউ আসেনি, তাই ভিড় কম। সবাই মিলে বৃষ্টির পানি ছুঁয়ে খেলছিল। হঠাৎ আরফিন বলল, বৃষ্টির মধ্যে দোয়া করলে কিন্তু কবুল হয়। ইভার সাথে সাথে 2 হাত তুলে মোনাজাত ধরে বলল, হে খোদা, হয় আমার তেনারে তুমি আমার কইরা দাও, নইলে তোমার করে নাও। সংগ্রাম তাড়াহুড়া করে এক গলির মধ্য থেকে বের হতে গিয়ে এক মোটকুর লোকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে গেল। আশেপাশে তাকিয়ে আগে দেখলো কেউ দেখছে কিনা। কাউকে দেখতে না পেয়ে ঝটপট উঠে দাঁড়িয়ে চলে যাচ্ছিল। তখন সেই লোকই পেছন থেকে ডাক দিল, এই ছেলে দাঁড়াও। সংগ্রাম তাড়াহুড়ার সময় পিছুর ডাকে অসন্তুষ্ট হলেও প্রকাশ করলো না। মেহজাবিনের কলেজ ছুটি হওয়ার সময় হয়ে গেছে। রাস্তায় আসিফও তার জন্য অপেক্ষা করছে। হাতের ঘড়িতে সময় দেখে নিয়ে পিছু ফিরে বলল, চাচা কিছু কইবেন? ভদ্রলোক টিটকারি মেরে বললেন, তোমার গায়ের মাংস কই? সংগ্রাম অপমানিত বোধ করল না, বরং সে হেসে জবাবে বলল, আসলে চাচা ফ্রিজে তুলে রাখছি যাতে নষ্ট না হয়। ভদ্রলোক থতমত খেয়ে গেল। থমথমে গলায় এবার বলল, তোমার বাবার নাম? সংগ্রাম একদমে বলল, আমার দাদার নাম মুত্তালিব চৌধুরী, আমার বাবার নাম মঞ্জিল চৌধুরী, আমার ভাইয়ের নাম স্বাধীন চৌধুরী, আর আমার নাম সংগ্রাম চৌধুরী। আমার ভদ্রলোক হাত দিয়ে ইশারা করে এবারে থেমে যেতে বললেন। থমথমে গলায় জিজ্ঞেস করলেন, স্বাধীন আর সংগ্রাম এটা কেমন নাম? তোমরা কি বঙ্গবন্ধুর ভক্ত নাকি? সংগ্রাম আর দাঁড়াতে চাইল না, যেতে যেতে বলল, আমার না, আমাদের আম্মা, ওনার পাগল ভক্ত। জয় বাংলা। বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না। স্বাধীন একটা কাজে তার প্রাক্তন স্কুলে এসেছিল। কাজ শেষ করে চলেই যাচ্ছিল। হুট করে একটা মেয়ের মুখে এমন গান শুনে ঘুরে তাকালো। ইভারা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল আর গান গাচ্ছিল। একটা সুন্দর ছেলেকে তাকাতে দেখেই বলল, আপনার নিশ্চয়ই আমার গান ভালো লেগেছে, অটোগ্রাফের জন্য দাঁড়িয়েছেন তাই না? স্বাধীন ছোট ছোট করে তাকালো। দুনিয়ায় তার ভাইয়ের কার্বন কপিও বিরাজমান। কথায় কথা বাড়ে, এখানে আর না দাঁড়ানোই ভালো। আবার হাঁটতে শুরু করলো। তখনই একটা ভিক্ষুক এসে ইভাদের থেকে ভিক্ষা চাইল। লিসা আর আরফিন তাকে টাকা দিলেও ইভা কিছু দিল না দেখে তার থেকে আবার চাইল। বেচারি ইভা অসহায় মুখ করে বলল, চাচা, আপনার আর আমার একই অবস্থা। আপনারও যেমন সবাই টাকা দেয় না, আমার বাপেও আমার টাকা দিতে চায় না। ভিক্ষুকের ভীষণ মায়া লাগলো। নিজের ঝুড়ি থেকে 5 টাকা তুলে তার হাতে ধরিয়ে দিয়ে চলে যাচ্ছিল। ইভা দৌড়ে আবার তার সাথে ধরে সেই টাকা ফিরিয়ে দিয়ে বলল, চাচা দিলে জামাই দেন, টাকা দিয়ে কি করব? স্বাধীন আর দেরি করলো না, ঝটপট একটা অটো ডেকে উঠে পড়ল। তবে তার মস্তিষ্কে বারবার একটা গান এসে নাড়া দিচ্ছিল, যদিও এসব গান তার ভাইয়ের দৌলতেই শোনা। বাবা অনেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সংগ্রাম ভার্সিটি থেকে বের হতে হতে শাদি.com-এ মেয়ে দেখছিল। আগে পিছে না তাকিয়ে ফোনের দিকে তাকিয়ে হাঁটছিল। হুট করে কারো সাথে ধাক্কা খেতেই ফোনটা পড়ে গেল। রাগ নিয়ে সামনে তাকাতেই একটা সুন্দরী মেয়ে দেখে রাগটা একটু দমে গেলেও বলল, চোখ কই থাকে? আবির থমথমে গলায় বলল, আকাশে। কিন্তু এটা তো আপনার সাথে থাকার কথা ছিল। আপনার চোখও তো রাস্তায় থাকার কথা ছিল, ফোনের নয়। সংগ্রাম কিছুটা বিব্রত হয়ে বলল, আসলে মেয়ে দেখছিলাম তো। আরবি নাক মুখ কুচকি ফেলল। সেখানে আর না দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। মেয়েটা তাকে ভুল বুঝলো। বুঝতে পেরে সংগ্রাম চেঁচিয়ে উঠে বলল, আরে এই মেয়ে সেই মেয়ে না। ইশরাত জাহানের স্বামী ইমরাত হাসান ভীষণ কিপটে মানুষ। সব কিছুতেই তার কিপটামি যায় না। সারাক্ষণ এটা ওটা নিয়ে আয় করার কথা বলতেই থাকেন। অল্প করে রান্না করতে বলেন, অথচ দিন শেষে সব থেকে বেশি খাবার তিনি খায়। বাবার এসব কাণ্ডে মন নেই। কোন মাইয়া তারা একজন পড়াশোনা নিয়ে অপরজন বিয়ে নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। লোকে তাকে কিপটা ইমদান বলেই ডাকে। এই যেমন আজ সকালেই ইশরাত জাহান তাকে বাজারে
পাঠিয়েছিলেন 4 কেজি মাংস কিনতে। বাজার থেকে ফিরে তিনি এক বিশাল বাজারের ব্যাগ ধরিয়ে দিলেন। ইশরাত জাহান ভীষণ খুশি হলেন। ব্যাগ দেখেই মনে হচ্ছে 5-7 কেজি নিয়ে এসেছেন, কিন্তু ব্যাগ হাতে নিয়ে এত পাতলা লাগছে দেখে ঝটপট আগে মুখ খুলে ফেলল। তারপর যা দেখলো, এত বড় ব্যাগের মধ্যে ছোট্ট একটা কাঁচা কাঁঠাল। তিনি রেগে দাঁতে দাঁত চেপে বললেন, এসব কি এনেছেন? ইমদাদ হাসান চেয়ারে বসতে বসতে বললেন, বুঝলা গিন্নি, জিনিসপত্রের যে দাম, তাই মাংসের বদলে কাঁঠাল কিনে আনলাম। রান্না করে দেখো, একেরে মাংস মনে হইব। ইমদাদ জাহান রেগে ব্যাগটা স্বামীর দিকে ছুঁড়ে মেরে বললেন, আপনার মাংস আপনিই খান। আজ শুক্রবার আসিফ মসজিদে গিয়েছিল জুম্মার নামাজ শেষে জিলাপি পাওয়ার আশায়, কিন্তু জিলাপি পেলে কি হবে। আরেক পায়ের জুতা হারিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ি যাচ্ছিল। সেই রাস্তা দিয়ে মঞ্জিল চৌধুরী আর মেরজাবিন যাচ্ছিল। আজকে তাদের একটা দাওয়াত ছিল, বন্ধুর বাবা বলে কথা। আসিফ মঞ্জিল চৌধুরীকে দেখে সালাম দিলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জিলাপি খাবেন? মঞ্জিল চৌধুরী সালামের উত্তর নিয়ে বললেন, হ্যাঁ খাবো। আসিফের মুখটা শুকিয়ে গেল। এখন তো না দিয়ে উপায় নেই। কি দরকার ছিল সেদে এটা বলতে যাওয়ার। কোনো মতে জোরপূর্বক হাসি দিয়ে হাতে থাকা 2 পিস জিলাপি দিয়ে দিল। তার অবস্থা থেকে মেহেজাবিন ফিক করে হেসে দিল। মঞ্জিল চৌধুরী মেয়ের দিকে তাকাতেই সে বলল, একটা জোকস মনে পড়ে গিয়েছিল বাবা। ভদ্রলোক আর কিছু না বলে আসিফের থেকে বিদায় নিলেন। বেচারা জুতা জিলাপি হারিয়ে অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল। মেহজাবিনের হাসি যেন আরো থামছেই না। সে একটু করে যাচ্ছে আর পেছনে তাকিয়ে তাকিয়ে হাসছে। আরিফ গাল ফুলিয়ে বলল, আমার জিলাপি। কথা চৌধুরী টিভিতে শেখ মুজিবুরের ভাষণ শুনছিলেন আর কাঁদছিলেন। এটা তার রোজকার কর্মকাণ্ড। হুট করে কেউ তার পাশে বসে টিস্যু এগিয়ে দিলেন, হাতে নিয়ে বললেন, ধন্যবাদ। মঞ্জিল চৌধুরী থমথমে গলায় বললেন, এবারে চলো, খেতে দাও, অনেক কেঁদেছো। তোমরা যাও, আমি আসছি। আরে আধা ঘন্টা যাবত একই কথা বলছো। কথা চৌধুরী বিরক্ত হলেন। তখনই হাজির হলো সংগ্রাম। সে বাবাকে না দেখেই বলতে শুরু করলো, এবারের সংগ্রাম আমার বিয়ে করার সংগ্রাম। এবারের সংগ্রাম বড় ভাইয়ের বিয়ে দেওয়ার সংগ্রাম। জয় বাংলা। মঞ্জিল চৌধুরী রেগে গেলেন। উঠে গিয়ে ছেলের কান ধরে টেনে এনে বললেন, তোর বিয়ের করার শখ আজ আমি মিটিয়ে দিব। সংগ্রাম শুকনো ঢোক গিল। বাবাকে সে দেখেনি। কান ছাড়িয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, প্রতিদিন 3 বার কইরা বিয়ার কথা বলবো, দিলে দিবা, না দিলে নাই। আমার আবার এত বিয়ে করার শখ নাই। আরবি আর ইভা বসে বসে চকলেট খাচ্ছিল। এই একটা জিনিসেই তাদের মিল। দুজনেই ভীষণ চকলেট পছন্দ করে। হুট করে সেখানে হাজির হলো দাদিমা। এসেই তার চিরচেনা টোনে বললেন, বাচ্চাকে চকলেট খাওয়ানোর বয়সে নিজে চকলেট খাচ্ছিস, লজ্জা করে না? কথা চৌধুরী ছোট ছেলের সাথে বসে শাদি.com-এ বড় ছেলের জন্য মেয়ে দেখছে। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ মেয়ে 100 মেয়ের দেখার পরও একটা মেয়েও পছন্দ হলো না। রেগে ছোট ছেলের মাথায় একটা থাব্বা মেরে বললেন, একটাও পছন্দ হয় না কেন? ভালো দেখে মায়া দেখা। সংগ্রাম নিজের মাথায় হাত বুলিয়ে মাকে আশ্বাস দিয়ে বলল, আম্মা এখনই পাওয়া যাবে, একটু দাঁড়ান। কথা চৌধুরী বিরক্ত হলেন, মুখ ভেঙিয়ে বললেন, এত সময় বসেছিলাম, পেলি না, আর আমি দাঁড়ালেই মেয়ে পেয়ে যাবি। দ্বিতীয় থাব্বাটা সংগ্রাম নিজের মাথার উপরে মারল। অতপর আবার মেয়ে দেখতে শুরু করলো। হুট করে একটা বায়োডাটা দেখে পছন্দ হতেই মায়ের হাতে ধরে দিয়ে বলল, আম্মা এটা দেখেন। কথা চৌধুরী ছেলের হাত থেকে ফোন নিলেন। পাত্রীর ছবি দেখতেই সাথে সাথে পছন্দ করে ফেললেন। ছেলের দিকে একবার হাসি মুখে তাকিয়ে জোরে জোরে বায়োডাটা পড়লেন। নাম সোহানা আক্তার ইভা, হাইট 5.4, বয়স 18, ফোন নাম্বার 0199, ঠিকানা। পড়া শেষ হতেই সংগ্রাম নাম্বার আর ছবিটা ফোনে সেভ করে নিল। অতপর মা ছেলে একে অপরের সাথে হাইফাই দিয়ে বলল, এবার বিয়ে না করে কই চাইবা চান্দু? জয় বাংলা। স্বাধীন ইঞ্জিনিয়ার, বেশি দিন হয়নি অফিসে জয়েন করেছে, তবুও কাজের শেষ নেই। এই যে ছুটির দিনেও বাড়িতে বসে অফিসের কাজ করছে।
একটানা অনেকক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে থাকায় মাথা ব্যথা করছিল। মায়ের থেকে চা চেয়েছে, তাও 1 ঘন্টা আগে, তবুও তার কোনো খবর নেই। বিরক্ত নিয়ে আরেকবার ডাকতে যাবে তখনই এক বন্ধুর কল এলো। স্বাধীন কল রিসিভ করে কানে ধরতেই সে বলল, দোস্ত, দ্বিতীয় সন্তান ডান। আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস দোস্ত। শোন, আজকে তোর বাসায় মিষ্টি নিয়ে আসতেছি। কথাটা শুনেই স্বাধীন গম্ভীর হয়ে গেল। সে বাড়িতে আসা মানেই তার মা ভাইয়ের পাগলামিতে ফোড়ন কাটা, কিন্তু একটা মানুষকে কি সরাসরি নিষেধ করা যায়? বলল, তুই আসবি? আসবো, এই তো বের হব। এখন বল, তোর সুখবর কবে শুনবো? স্বাধীন এসব কথা শুনেই বিরক্ত হয়। তার মতে বিয়ে করে তার সুখের জীবনে অশান্তি টেনে আনার কি দরকার? এভাবেই তো বেশ ভালো আছে। তাকে চুপ থাকতে দেখেই তার বন্ধু আবার বলল, পরের ঘর না বানিয়ে এবার একটু নিজের ঘরে চিন্তা কর। তার কথার পরিপ্রেক্ষিতে স্বাধীন বলে উঠল, শোন, বউ পালার হাতি পালার সমান, তোরা নিজেরা পালছিস, পাল না। বলেই ফোন কেটে ল্যাপটপ বন্ধ করে রাখলো। আচ্ছা, মানুষের কি আর কোনো কাজ কাম নেই? সারাক্ষণ বিয়ে করো বলি, এসব ছাড়া কি আর কথা নেই? একেই বলে যার বিয়ে তার খবর নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। এসব ভাবতে ভাবতেই নিজের চা নিজেই বানাতে চলল। মঞ্জিরিল চৌধুরী গালে বরফ দিয়ে বসে আছেন। গত রাতে মঞ্জিরিল চৌধুরীর গালে একটা মশা বসেছিল। স্ত্রী মারার কথা বলতেই তিনি হাত দিয়ে মশা মারতে নারাজ, তাই ফোন দিয়ে মেরেছে। ফলস্বরূপ আজ গাল ফুলে আলু হয়ে গেছে। মেহজাবিন বাবার পাশে বসে টিভিতে কার্টুন দেখছিল। অনেকক্ষণ স্ত্রীকে না দেখে মঞ্জিরুল চৌধুরী মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমার আম্মা কই? মেহজাবিন টিভি দেখতে দেখতে বলল, শাদি.com-এ মেয়ে দেখছে। আমার জন্য? মেহজাবিন টিভি থেকে চোখ সরিয়ে 2 হাত দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, আব্বা, এখন তো এক গালে বরফ নিচ্ছেন। আম্মা এই কথা শুনলে তখন কিন্তু 2 গালে বরফ নিতে হবে। কথাগুলো বলেই সে দৌড়। মঞ্জিরুল চৌধুরী হতাশ, চরম হতাশ। সত্যি সত্যি আরেক গালে হাত দিয়ে কিছুটা চমকে উঠলেন। ইভা বারবার দাদিমার ফোন চেক করে দেখছিল তার বিয়ের সম্বন্ধ আসছে নাকি। আসলে তিথি বড় নাতির বিয়ের জন্য শাদি.com-এ বায়োডাটা জমা দিয়েছিল। সেটা দেখে ইভা নিজের বায়োডাটা নিজেই জমা দিয়েছে। যেহেতু তার নিজস্ব ফোন নেই, তাই দাদিমার ফোন থেকেই দিতে হলো। যদিও তার এখনও 18 হয়নি, কয়েক মাস বাকি। তাতে কি, বয়স একটু বাড়িয়ে জমা দিয়ে দিয়েছে। ছোট নাতনিকে বারবার নিজের ঘরে আসতে দেখে ভ্রু কুচকায় তিথি। মুখ ভেঙে জানতে চায়, কি রে মাইয়া, আবার ঘরে এতবার আউনের মতলবখানা কও দেহিনি? ইভা দাঁত কেলিয়ে বলল, না গো দাদিমা, আজ তোমার জামাই নাই তো, তাই একটু সময় দিতে আইলাম আর কি। তিনি বোধহয় নাতনির কথা বিশ্বাস করলেন। দীর্ঘশ্বাস ফেলায় বললেন, তোর বোন কি বিয়ে শাদি করবো না নাকি? ইশরাত জাহান ছোট মেয়েকে অনেকক্ষণ যাবৎ খুঁজছিলেন। না পেয়ে আরবিকে পাঠিয়েছে ডেকে নিয়ে যাওয়ার জন্য। আরবি সারা বাড়ি খুঁজে অবশেষে দাদিমার রুমে এসে তাকে পেল। ডাক দেওয়ার আগেই তার বিয়ের কথা শুনে জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে রাগ কন্ট্রোল করে রুমে ঢুকে বলল, ইভা, তোকে মা ডাকছে, যা। ইভা সাথে সাথে উঠে লাফাতে লাফাতে চলে গেল। আরবিও চলে যাচ্ছিল, তখন তিনি আবার ডেকে বললেন, শোন মাইয়া, বিয়ে করলে বরকত বাড়ে। আরবি সে কথা শুনেও শুনল না, যেতে যেতে বলল, তাহলে তুমি দাদু ভাইকে আবার বিয়ে করে বরকত বাড়াও। ইভারা 3 বান্ধবী মিলে আজ গিয়েছে পেয়ারা চুরি করতে। ইভা আর লিসাকে নিচে রেখে আরফিন গাছে উঠে পেয়ারা পেরে পেরে নিচে ফেলছিল। বেশ অনেকগুলো হয়ে যাওয়ার পরে লিসা তাকে বলল, এই আফু, এবার নেমে আয়, চলে যাই এখন। তার কথায় দ্বিমত জানিয়ে ইভা বলল, না না, এখনো 2 কেজি মনে হয়নি, আরো কিছু পেরে নাম। আরফিন তাই করলো। ব্যাগ ভর্তি পেয়ারা নিয়ে 3 বান্ধবী মিলে এক গাছের নিচে বসলো। পেয়ারাগুলো ভীষণ মিষ্টি হলেও 2-3টার বেশি কেউ খেতে পারলো না। আর এত পেয়ারা বাসায় নিয়ে যাওয়ার মানেই ধরা পড়া। কি করবে 3 জনই বসে ভাবতে লাগলো। তখনই চোখ গেল পেয়ারা গাছের মালিকের হ্যাবলাকান্ত ছেলের দিকে। লিসা দুষ্টু হেসে বলল, চল, এগুলো ওর কাছে বিক্রি করে আসি।
তিনজনই একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠে দাঁড়ালো। হাবুল বাজার গিয়েছিল কাঁঠাল বিক্রি করতে। বিক্রি শেষে টাকা গুনতে গুনতে বাসায় ফিরছিল, তখনই 3 বাদর হাজির। হ্যালো হাবুল ভাইয়া। আরফিনের ডাক শুনে পেছনে ঘুরে তাকিয়ে বলল, হ্যালো, তোমরা আমায় ডাকছো? লিসা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ভাইয়া, দেখুন আমরা মাত্র 50 টাকায় এত পেয়ারা বিক্রি করেছি। আপনাদের বাসায় গাছ থাকলেও আঙ্কেল তো কিপটা, আপনাকে তো আর সেগুলোতে হাত দিতে দেয় না, তাই ভাবলাম আপনাকেই দেই। হাবুল খুশি হলো। সত্যি সত্যি কাঁঠাল বিক্রি করা টাকা দিয়ে নিজেদের গাছের পেয়ারা কিনে তাদের বলল, তোমরা কত ভালো রে দোস্ত, আমার আব্বা আমার বিয়ে দিতে চায়। আসিফের কথা শুনে সংগ্রাম সাথে সাথে বলল, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ আঙ্কেল, কত ভালো মানুষ দেখছিস। আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। সংগ্রাম হতাশভাবে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সবার আব্বা বিয়ার কথা শুনলে খুশি হয়, আর আমার আব্বাই অখুশি হয়। কিল্লাই দোস্ত। আসিফ ওকে থামিয়ে দিয়ে আবার বলল, তোর কথা বাদ দে শালা, যতদিন না কোনো মাইয়ারে দেখা আমার বুকের মধ্যে ধুক ধুক করে না ওঠে ততদিন মুই বিয়া করতাম না। সুযোগ্য পাত্রী হারালে কাঁদতে হবে আড়ালে। লেখাটা হাতে নিয়ে ছোট মেয়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে ইশরাত জাহান, কিন্তু তার কোনো হদিশ নেই। বড় মেয়েকে কখন পাঠিয়েছে তাকে ডাকতে এখনো কেউ আসছে না। ইমদাদ হাসান ঘরে ঢুকতেই স্ত্রীর হাতে কাগজ দেখে বললেন, কি গো, এই বয়সে তুমি কি আমার লয়কের চিঠি লিখলা? কই দেখি দেখি। ইশরাত জাহানের বিগ্রানো মেজাজ আরো বিগড়ে গেল। কাগজখানা টেবিলে রেখে কোমরে শাড়ি পেঁচিয়ে চেঁচিয়ে উঠলেন, বুইড়াবাসী ভীমরাতে আজ থাইকা আপনার মাইয়ের ভাত বন্ধ। কথাগুলো বলেই বেরিয়ে গেলেন। ইমদাদ হাসান হা করে সেদিক পানে কিছু সময় চেয়ে রইল। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারল না। কিছু হলেই বউ জাতির ডায়লগ, আজ থেকে ভাত বন্ধ। স্বাধীন বাইকে করে অফিসে যাচ্ছিল, হঠাৎ একটা মিষ্টির দোকানে সংগ্রামকে দেখে দাঁড়িয়ে পড়ল। সংগ্রাম 2 প্যাকেট মিষ্টি নিয়ে টাকা দিয়ে গাড়িতে উঠে বসল। স্বাধীন ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে রইল। তার বাবার ডায়াবেটিস হওয়ার খাতিরে বাড়িতে মিষ্টি কিনে নেওয়া যাওয়া আরও 2 বছর আগে নিষেধ করে দিয়েছেন কথা চৌধুরী। চিন্তা ভাবনা ছেড়ে ফোন বের করে তাকে কল দেওয়ার প্রস্তুতি নিতেই পেছন থেকে গাড়ির হর্ন বেজে উঠল। ঝটপট ফোন রেখে গাড়ি নিয়ে নিজের গন্তব্যে রওনা দিল। মনে মনে ঠিক করলো বিষয়টা বাড়ি গিয়ে জিগাবে, তবুও মনের মধ্যে একটু সন্দেহ রয়ে গেল। মেহেজাবিন সেজেগুজে রেডি হয়ে বসে আছে, কিন্তু কেন সেজেছে এটা তার অজানা। ছোট ভাইয়া বলেছে ঝটপট তৈরি হয়ে নে, সারপ্রাইজ আছে। সেই কথার পরিপ্রেক্ষিতে তার এই সাজগোজ। কথা চৌধুরী নিজেও সেজেছেন। সংগ্রাম মিষ্টি নিয়ে বাসায় আসতেই সবাইকে ডাক দিল, আম্মা বা আসেন, মিষ্টি রেডি। দাদিমা সদর দরজার সামনে দিয়ে বেশ অনেকক্ষণ যাবৎ পায়চারি করছিল। বিষয়টা নজর এড়ায়নি আরবির। এগিয়ে এসে যেই জিজ্ঞাসা করবে তার উপায় নেই, তেরা তেরা উত্তর দেবে। এসব ভেবেই দীর্ঘশ্বাসে ফেলে চলে যাচ্ছিল, তখনই কলিং বেল বেজে উঠল। আরবি আবার দাঁড়িয়ে গেল। দাদিমা এবার গিয়ে সদর দরজা খুলে দিতেই একজন সালাম দিল, আসসালামু আলাইকুম দাদি, আমি ফিরোজ ঘটক। ও আসুন আসুন, ছেলের বাড়ির লোকজন। ওনারা গাড়ি থেকে নামছে। কথা বলতে বলতে কয়েকজন লোক বাসার মধ্যে ঢুকে পড়ল। আরবি আর সময় নষ্ট না করে সেখান থেকে সরে গেল। রুমে ঢুকেই রাগে দুঃখে বইটা ছুঁড়ে মারল। ইভা বিছানা থেকে সবেই উঠার প্রস্তুতি নিচ্ছিল, তখনই হুট করে বইটা তার মাথায় গিয়ে পড়তেই চেঁচিয়ে উঠল, মায়ের ভয় আজ তোমার রুমে একটু লুকিয়ে আছি বলে তুমি আমাকে বই দিয়ে মারবে? হ্যাঁ না, এই অন্যায় তো সহ্য করা যায় না। আমাকে বিয়ে দিয়ে দাও, আমি শ্বশুর বাড়ি চলে যাই। আরবি দাঁতে দাঁত চেপে বলল, খুব বিয়ে করার শখ না? পাত্রপক্ষ এসেছে, আজকে বিয়ে করে বিদায় হও যা। খুশিতে মনটা তার বাকবাকুম করে উঠল। ইভাকে আর পায়কে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। আরবির মাথা চেপে বিছানায় শুয়ে পড়ল। বসে থেকে চিন্তা করে লাভ নেই, শুয়ে থেকে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়তে হবে, তারই প্রস্তুতি নিল। হ্যালো মা, বলো। মেহেজাবিন শুকনো ঢোক গিলে সংগ্রামের দিকে তাকাতেই সে চোখ পাকিয়ে বলল, কথা বলত, কোনো গন্ডগোল করলে মার একটাও নিচে পড়বে না। মেহেজাবিন কিছু বলার আগেই ওপাশ থেকে স্বাধীন আবার জিজ্ঞেস করল, মা কথা বলছো না কেন? ভাইয়া, মানা আমি। ও তুই কিছু বলবি? হ্যাঁ,
তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, জলদি এখানে চলে এসো। মা হঠাৎ এখানে এসে অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু বাড়িতে কোনো ছেলে মানুষ নেই। স্বাধীন লাফিয়ে উঠে বলল। সংগ্রাম কোথায়? মেহজাবিন নাক টানার ভান ধরে বলল, জানি না, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে, কাঁদিস না, আমি যাচ্ছি, ঠিকানা সেন্ড কর। কথা শেষ হতেই দু ভাই বোন একে অপরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসল, অতঃপর ভেতরে চলল। এবার ভাইয়ের বিয়ে তারা দিয়েই ছাড়বে। সবই তো শুনলেন, এখন আপনাদের মেয়েকে একটু ডাকুন। ইমদাদ হাসান স্ত্রীকে ইশারা করলেন আরবিকে নিয়ে আসার জন্য। ইশরাত জাহান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ভেতরে গেল আরবিকে আনতে। অন্যদিকে স্বাধীন মুখ গোমরা করে সোফায় বসে আছে। বাহিরের লোকের সামনে মাকে অসম্মান করতে পারবে না, তাই চুপচাপ হজম করে যাচ্ছে। হুট করে কেউ একজন এসে বলল, এই তো পাত্রী চলে এসেছে। সবাই সামনে তাকাতেই দেখলো শাড়ি পরিহিত হাস্যোজ্জ্বল এক তরুণী। তার কথায় স্বাধীন ব্যতীত তার বাড়ির সবাই মুচকি হাসলো, কিন্তু তার বাড়ির লোকজন চোখ বড় বড় করে চেয়ে রইল। দাদিমা এগিয়ে গিয়ে ইভার হাত ধরে ফিসফিস করে বললেন, এসব কি সেমরি? তাড়াতাড়ি ঘরে যা, তুই না তোর বড়টা পারতুই। বলেই টানতে লাগলো। তাকে থামিয়ে দিয়ে কথা চৌধুরী বললেন, আন্টি কই নিয়ে যাচ্ছেন? আমরা ওকেই তো দেখতে এসেছি। আরবি বসার ঘরে ঢুকে এমন কথা শুনে খুশি হয়ে গেল। এক গাল হেসে মায়ের দিকে তাকাতেই সব হাসি শেষ। ইশরাত জাহান এগিয়ে গিয়ে বললেন, এসব কি বলছেন আপা? আমার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে বিয়ে দিব না। অনেক যোগ বিয়োগ করে অবশেষে স্বাধীনের সাথে বিয়ে দিতে রাজি হলো ইভার পরিবার। ছেলে ভালো, পরিবার ভালো না বলতে গিয়েও তারা বলতে পারল না। সব থেকে বড় কথা, ইভা নিজেই রাজি হয়ে বসে আছে। তবে বিপদ বাঁধল অন্য জায়গায়, স্বাধীন বিয়ে করবে না। কথা চৌধুরীকে কয়েকবার বলেও যখন পাত্তা পেল না, তখন নিজে থেকেই বলে বসল, আঙ্কেল, আমি টিপার সাথে কথা বলতে চাই। ইভা একটু লজ্জা পাওয়ার ভান ধরল। সবাই কিছু সময় আলোচনা করে তাদের কথা বলার সুযোগ করে দেওয়া হলো। ইভা সামনে সামনে হাসছে আর একটু পর পর মুসকি মুসকি হাসছে। স্বাধীন এগুলো দেখে হতাশ হলো। এসেছিল বিয়ে ভাঙতে, কিন্তু এ মেয়ে যে বিয়ে ভাঙবে না বুঝল। কিছু না বলে পেছন থেকে চলে গেল। ইভা সবেই একটু মাথা কাত করে বলল, শুনছেন? কেউ নেই। টাসকি খেয়ে গেল। কি আশ্চর্য, লোকটা গেল কই? স্বাধীন আগেই বেরিয়েছে, বাকি সবাই ধীরে ধীরে বের হলো। ইশরাত জাহান নতুন আত্মীয়দের এগিয়ে দিতে বাহিরে এলো, সঙ্গে ইভা আর আরবি এলো। কথা চৌধুরী গাড়িতে ওঠার আগে ইভার মাথায় হাত বুলিয়ে বলল, খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাব। ইভা দাঁত কেলিয়ে সবই বলতে যাচ্ছিল, এখনই নিয়ে চলো। তার আগেই মায়ের চোখ রাঙ্গানিতে চুপসে গেল। সবাই গাড়িতে উঠে বসতেই সংগ্রাম আরবির পাশ দিয়ে যেতে যেতে বলল, আসসালামু আলাইকুম বিয়ান স্যার, দুদিন পরে আপনার সাথে হবে, আমার অনেক ভাব। আরফিন চায়ে পাউরুটি ডুবিয়ে সবে এক কামড় মুখে দিতে যাচ্ছিল। হুট করে লিসা দৌড়ে এসে ওর হাত ধরে টানতেই পাউরুটিটা নিচে পড়ে গেল। লিসা সে দিকে পাত্তা না দিয়ে বলল, আশেপাশে কি হচ্ছে জানিস? তাড়াতাড়ি আমার সাথে চল। আরফিন ছলছল চোখে একবার নিজের হাতের দিকে আর একবার পড়ে যাওয়া পাউরুটির দিকে তাকালো, অতঃপর কপট রাগ দেখিয়ে বলল, এটা কি করলি শয়তান? লিসা বুঝলো না, তাই জানতে চায়, কি করলাম? হাত ধরে কেন টান দিলি? তো কি পাটা ধরে টানবো? আরফিন গাল ফুলিয়ে বলল, পাউরুটি কেন ফেললি? লিসা এবার বুঝলো বান্ধবীর রাগের কারণ, তবু কথা ঘুরিয়ে নিয়ে বলল, রাগিস না, আমি কিনে দেব। এখন চল, ইভুর বাসায় যাব। হঠাৎ ওদের বাসায় কেন? ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ও আচ্ছা, কি? আরফিন বড় বড় করে তাকালো। এটা কিছুতেই তার বিশ্বাসযোগ্য কথা মনে হলো না। বড় বোনের আগে ছোট বোনের বিয়ে। থতমত খাওয়া কণ্ঠে বলল, মজা করছিস? লিসা এবার বিরক্ত হলো। আরফিনের হাত ধরে দৌড় লাগালো। বেচারি হাজার খানেক প্রশ্ন করেও আর উত্তর পেল না। ইভা মুখে কফি লাগিয়ে বসে আছে। সামনে বিয়ে, এখন রূপচর্চা না করলে চলে? তার কাণ্ডে বাড়ির সকলে বিরক্ত, একমাত্র আরবি বাদে। তার মতে ফাঁকিবাজটা পড়াশোনাও ঠিক মতো করে না, ওকে বিয়ে দিয়ে দেওয়াই ভালো। কিন্তু অন্যদিকে মনক্ষুণ্ণ ইশরাত জাহান, বড় মেয়ের আগে ছোট মেয়ে কি বিয়ে দেওয়া ঠিক হচ্ছে? আসসালামু আলাইকুম কাকি, ইভার নাকি বিয়ে? ইশরাত জাহান অন্য মনস্ক ছিল। আরফিনদের ডাকে প্রথমে কিছুটা অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নিয়ে বলল, ইভার রুমেই আছে, তোমরা ভেতরে যাও।
ইশরাত জাহান বলতে দেরি হলেও তাদের যেতে দেরি হলো না। দৌড়ে ইভার রুমে ঢুকলো। ইভা তখন গুনগুন করে গান গাচ্ছিল। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কুকু। হঠাৎ বান্ধবীদের দেখে খুশি হলো, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, দোস্ত আমার বিয়ে রে, আমার বিয়ে। লিসা আর আরফিন এখনো শক্ট, হুট করে বিয়ে। ওদের মুখ দেখে ইভা জিগালো, কিরে তোর খুশি না? লিসা কিছু বলার আগেই আরফিন বলল, আসলে বান্ধবীর বিয়ের যখন দাওয়াত পাই তখন ভাল লাগে, কিন্তু বান্ধবীর চলে যাওয়ার কথা শুনলেই তো দুঃখ লাগে। ইভা কিছুটা সময় চুপ করে রইল, অতঃপর আবার বলল, আরে মন খারাপ করিস না, আমার দেবর আছে না, তোদের সাথে লাইন লাগিয়ে দেব। দুজনেই একসাথে বলে উঠল, একজনের সাথে দুজন? ইভা থতমত খেয়ে গেল। দাঁত দিয়ে নখ কামড়ে কিছু একটা ভেবে বলল, আরে আরে কিসের সমস্যা তোদের? তোদের জন্য না হয় শাশুমাকে আরেকটা ডাউনলোড করতে বলবো। দুজনেই হতাশ হলো, কিছু না বলে বিছানায় গিয়ে ঠাস করে শুয়ে পড়ল। আম্মা, ও আম্মা। কথা চৌধুরী বসে বসে সিরিয়াল দেখছিল। এমন সময় ছোট ছেলের ডাক শুনে বিরক্ত হলো, জানতে চাইল, কি হয়েছে? বলছিলাম কি বলছিলাম কি এবার প্রচন্ড বিরক্ত নিয়ে পাশ ফিরে তাকালো। টিভি দেখার সময় বাপ ছেলে এসে তাকে যত বিরক্ত করে গম্ভীর ভাব এনে বলল, বাপ বিরক্ত না কইরা যা বলবা বইলা ফালাও। সংগ্রাম বুকে একবার ফু দিয়ে আশেপাশে দেখে নিল তার হিটলার বাপ ভাই আছে কিনা। কাউকে না দেখে একটু স্বস্তি পেল, ফিসফিসিয়ে বলল, মা, ভাবির কিন্তু একটা বড় বোন আছে। হ্যাঁ, তাতে কি? বড় বোন রেখে ছোট বোনকে বিয়ে দিলে লোকে কি বলবে? কথা চৌধুরী একটু চিন্তিত হলো। আসলেই তো মানুষের মুখ তো বন্ধ থাকবে না, তাহলে কি বিয়েটা পিছিয়ে দিবে? হ্যাঁ, তাই করবে না হয়, মনে মনে ভেবে বলল, তাহলে আপাতত বিয়েটা পিছায়া দেই। সংগ্রাম হতাশ হলো, ইনিয়ে বিনিয়ে বলল, আম্মা, আপনার তো আরেকটা ছেলে আছে। কথা চৌধুরী প্রথমে কথাটা বুঝলো না, কিছুটা সময় লাগলো। এবার ছেলের দিকে তাকাতেই সে লজ্জা পাওয়ার ভান ধরল। কথা চৌধুরী হেসে ছেলের মাথায় একটা চাটি মেরে বলল, বদ বাপের বদ ছেলে, যা ভাগ এখানে, পরে ভেবে দেখবো। স্বাধীন ক্লান্ত শরীর নিয়ে সবে বিছানায় শুয়েছিল। হুট করে ফোন আসায় বিরক্ত হলো, ধরার আগে কেটে গেল। সবকিছুই ইদানিং তার বিপরীত দিকে চলছে। এত ঝামেলা করার পরও আম্মা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ঠিক বিয়েতে মত নিয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে ফোন সাইলেন্ট করার জন্য হাতে নিতেই আবার কল এলো। অচেনা নাম্বার, তবুও সাথে সাথে ধরল। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ইভা লাফিয়ে উঠল, হায় হায়, তার মিস কল ধরে ফেলেছে রে। উত্তেজিত কণ্ঠে বলল, ওয়ালাইকুম সালাম। হায় হায়, আপনি আমার কিপটা বাপের ফোন কেন ধরলেন? আমি তো মিস কল দিছিলাম, আপনি কল ব্যাক করুন তো। স্বাধীন ফোন কান থেকে সরিয়ে নাম্বারটা আরেকবার দেখে নিল। কে এটা? আর এসব কি বলছে বুঝতে পারল না, তাই বলল, সরি, কে আপনি? আপনার নানি। স্বাধীন রেগে বলল, হোয়াট? ইভা এবার মিটমিট করে হেসে বলল, ঠুকু, আপনার নাতি নাতনির নানি। সংগ্রাম রুমের মধ্যে ফুল ভলিউমে গান ছেড়ে নাচছিল। মেহেজাবিন রুমের পাশ দিয়েই যাচ্ছিল, গান শুনে তার ঘরে উকি দিল। সাথে সাথেই চক্ষু চরক গাছ। মিনিট খানেকের মধ্যে হু হা করে হেসে উঠল। হাসতে হাসতেই ভেতরে ঢুকে বিছানায় শুয়ে পড়ল। হাসি তার থামছেই না। সংগ্রাম থতমত খেয়ে গেল। গান বন্ধ করে কোমরে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে গম্ভীর সুরে বলল, এমন পাগলের মতো হাসছিস কেন? ও হাসতে হাসতেই বলল, তুই পাগলের মতো নাচছিস তাই। সংগ্রাম বিরক্ত হলো, বলল, তুই এখানে এখন কেন এসেছিস? কাহিনী বল। আগে তোমার কাহিনী বলো, তুমি এত খুশি কেন? সংগ্রাম টি শার্টের কলার হালকা উঁচু করে বলল, খুব তাড়াতাড়ি আমার বিয়ে, তাও ভাইয়ের সাথেই। মেহেজাবিন আবার হেসে উঠল, বলল, তোমাকে মেয়ে দিবে কে ভাই? ব্যাস। সংগ্রাম রেগে এগিয়ে গিয়ে ওর মাথায় একটা চাটি মেরে হাত ধরে টেনে ঘর থেকে বের করে দিল। বিষয়টা মেহেজাবিনের খুব মানে লাগলো। দরজার সামনে কয়েকবার মুখ ভেঙচি দিয়ে বিড়বিড় করতে করতে মায়ের রুমে চলল। সে জানতে চায় সবার বিয়ে হয়ে যাচ্ছে, তার কবে হবে। জয়নাল হাসান অনেক দিন পরে বাড়ি ফিরবে। বোনের বাসায় গেলে সহজে তাকে আসতে দেন না। এইদিকে বেচারা বউ ছাড়া একদিন এক যুগের মতো মনে হয় তার।
অবশেষে নাতনির বিয়ের কথা বলে আসছেন। 1 সপ্তাহ পরে জামাই আসছে শুনেই তিথি খুশিতে আটখানা। সকাল সকাল নতুন শাড়ি বের করে পরে সেজেগুজে পায়চারি করছে। ইশারা জাহান শ্বশুর শাশুড়ির কাণ্ডে আগে লজ্জা পেলেও এখন সয়ে গেছে, কিছু আর মনে হয় না। ওইদিকে ইভা সুযোগ পেলেই মজা নিতে চলে আসবে। সকাল সকাল ঘুম থেকে উঠে দাদিমাকে এমন ঢং ধরে বসার ঘরে দেখেই যা বুঝার বুঝে ফেলল। হাই তুলতে তুলতে এগিয়ে এসে বলল, কি গো, বিয়া তো আমার, তুমি বউ সাইজা বসে আছো কিল্লাই? তিথি আর চোখে নাতনির দিকে তাকিয়ে বলেন, আমার জামাই আইব। ইভা হুট করে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। কাউকে না দেখে সুরসুর করে দাদিমার পাশে গিয়ে বসলো। একটু রয়ে শুয়ে বলল, ও দাদিমা, একটু টিপস দাও না। কিসের টিপস? জামাই বশীকরণে। তিথি মুচকি হেসে বলেন, জামাইয়ের শেষ মূল অস্ত্র হচ্ছে ভালোবাসা। ইভা আর কিছু বলার আগেই কলিং বেল বেজে উঠল। তিথির সাথে সাথেই উঠে দাঁড়ালো। ইভা আর সেখানে দাঁড়ালো না, দাদিমাকে চোখ দিয়ে ইশারা করে দৌড় লাগালো। তিনিও এই সময়ে আর কিছু না বলে দরজার দিকে আগালেন। দরজা খুলতেই জাইনাল হাসান চমৎকার একটা হাসি উপহার দিলেন। বিনিময়ে তিথিও হাসল। স্ত্রীর পা থেকে মাথা অবধি দেখে বললেন, এ আমি নারী দেখছি না পরি? তিথি লজ্জায় একটু মিলিয়ে গেল, ছোট ছোট করে বলল, আগে ভিতরে আসেন। জয়নাল হাসান সম্মতি দিলেন। সদর দরজা লাগিয়ে স্ত্রীর পিছু পিছু রুমে ঢুকলেন। বিছানায় বসে চোখ দিয়ে ইশারা করে পাশে ডাকলেন। তিথি সারাদিন যতই বকবক করুক, স্বামী দেখলেই লজ্জায় মিলিয়ে যায়। এই মানুষটার ভালোবাসায় সে বারবার প্রেমে পড়ে যায়। সে নিজেও চায় এই লজ্জার শেষ না হোক। ধীর পায়ে এগিয়ে গিয়ে মাথা নিচু করে বসল। জয়নাল হাসান সহধর্মীর আঁচলটা তুলে ঘোমটা দিয়ে দিলেন। অতপর হাত দিয়ে থুতনিটা উঁচু করে শীতল কণ্ঠে বললেন, ইস, কতদিন দেখি না আমার বউটারে। তুমি তো দেখি আরো সুন্দর হয়ে যাচ্ছ। স্বামীর কথায় আবার লজ্জা পেল। সঙ্গে সঙ্গে হাত দিয়ে মুখটা ঢেকে বললেন, কি যে বলেন না। তিথি ঠোঁট টিপে হাসলেন, আর একটু লজ্জা দিতে বললেন, আর একটু কাছে এসো তো। হুট করে জরুরি তরফ শুনে সংগ্রামদের বাসায় আসলো আসিফ। এই বাড়িতে সে সচরাচর আসতে চায় না। তার অবশ্য প্রধান কারণ মেহেজাবিন। মেয়েটার সাথে দেখা হলেই তার ঝগড়া লেগে যায়। বাসার সামনে এসে সংগ্রামকে কল দিচ্ছিল, কিন্তু ফোন বন্ধ পেয়ে বাসার মধ্যে ঢুকে পড়ল। মেহেজাবিন নিজের বিয়ের কথা বলতে গিয়ে মায়ের হাতে তাড়া খেয়ে দরজার দিকেই দৌড় দিচ্ছিল। আসিফ সবেই ঢুকছিল, মেহেজাবিনের মাথা গিয়ে তার থুতনির সাথে ধাক্কা খেতেই দাঁতের সাথে ঠোঁট লেগে কেটে গেল। মেহেজাবিন মাথা নাড়তে নাড়তে বলে, চোখে দেখেন না? আসিফ বিরক্ত নিয়ে বলল, না, ওই জন্যই তো এসেছি তোমার চোখ দুটো নিতে। মেহেজাবিন সে কথা শুনে প্রথমেই যা তার মাথায় এলো, এখন তো বাড়ি থেকে তাকে বিয়ে দিতে চাচ্ছে না। চোখ হারালে কেউ বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে রাজি হবে না। তাকে এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে আসিফ চলে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, বন্ধুর বিয়ের দাওয়াত খেতে এসেছেন? আসিফ অবাক হয়ে বলল, সংগ্রামের বিয়ে নাকি? মেহেজাবিন মাথা উপর নিচ করে সম্মতি দিয়ে বলল, আপনার বন্ধু তো বিয়ে করে নিচ্ছে, আপনি কবে নেবেন? আসিফের কথায় হঠাৎ শয়তানি বুদ্ধি আসতেই এদিকে ওদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, যেদিন তুমি রাজি হবে। স্বাধীন পুরনো এক বন্ধুর সাথে দেখা করতে বের হয়েছিল। দেখা সাক্ষাৎ করে কিছু সময় বিকেলে স্নিগ্ধ পরিবেশে হাঁটছিল। হঠাৎ সামনে দেখলো ইভা তার বান্ধবীদের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। ধরা দিবে না ভেবে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখনই ফুচকাওয়ালা ডাক দিল, ওই মিয়া, টাকা না দিয়ে কই যান? স্বাধীন অবাক হয়ে পিছনে ফিরে বলল, কিসের টাকা? আপনার বউ ফুচকা খেয়ে চলে গেছে, আর আপনার থেকে টাকা নিতে বলে গেছে। স্বাধীন ভরকে গেল। দোকানে ফুচকাওয়ালা ছাড়া কেউ নেই। মেয়েটা এত ফাজিল, তাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। টাকা পরিশোধ করে আবার হাঁটতে লাগলো। ইভারা লুকিয়েছিল, তাকে চলে যেতে দেখে বেরিয়ে এলো। লিসা আর আরফিন হাসতে হাসতে শেষ। এই মেয়ে না থাকলে তাদের এত বিনোদন কে দিবে? এসব বলতে বলতেই দেখলো ইভা নেই। সামনে তাকিয়ে দেখে স্বাধীনের পিছু নিয়েছে। ইভা চুপি চুপি স্বাধীনের পিছু পিছু হাঁটছিল। হঠাৎ স্বাধীন পেছনে ফিরতেই তার বুকে গিয়ে ইভার মাথা লাগলো। সঙ্গে সঙ্গে সিটকে সরে দাঁড়ালো সে। স্বাধীন দু হাত ভাঁজ করে গম্ভীরভাবে তাকিয়ে রইল। ইভা ভয়ে ভয়ে একটা শুকনো ঢোক গেল। ভেজা বিড়ালের মতো না জানার ভান ধরে ছোট ছোট করে তাকিয়ে প্রশ্ন করল,
হাই, ভালো আছেন? স্বাধীন উত্তর করলো না, এখনো তাকিয়ে রইল। ইভা আবার জিজ্ঞেস করলো, এভাবে কি দেখছেন? স্বাধীন একবার নিজের হাতে থাকা ঘড়িটায় সময় দেখে নিল। 5:30 বাজে। গম্ভীর সুরে বলল, ফাজলামি শেষ, এখন বাসায় যাও। না, এখনো শেষ হয়নি। ইভা মনে মনে বলল, মুখে বলল না অন্য কিছু। যাক, ভার ভয়টা কমলো তাকে। আর যাই হোক, ধমক ফমক দেয়নি। হুট করে বলে বসল, আমাকে পৌঁছে দেবেন? না। স্বাধীনের ছোট উত্তর। ইভা মুখ ভেঙচি দিল, মনে মনে বলল, আনরোমান্টিক বেড়া একটা। কোথায় একটু ঘুরতে নিয়ে যাবে, একটা গোলাপ কিনে দিয়ে বলবে তুমি গোলাপের মতোই সুন্দর, তা না ফাজলামো শেষ, বাসায় যাও। হ্যাঁ। কথাগুলো মনে মনে ভাবতেই পেছন থেকে আবার হাঁটা ধরল। স্বাধীন সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। হুট করে তার মনে হলো, হাতি পালা আর বউপালের সমান নয়, বউপালা আরো বেশি কঠিন কাজ। কথা চৌধুরী গাল ফুলিয়ে বসে আছে। মঞ্জিল চৌধুরী আজকের পাশের বাড়ির ভাবির সাথে হেসে হেসে কথা বলেছে। সে যে ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটা আবার মঞ্জিল চৌধুরীর চোখে পড়েনি। হাসি মুখে বাড়িতে এসে স্ত্রীর পাশে বসতেই ছ্যাত করে উঠল, আর জায়গা নেই, কোলে উঠে বসতে হবে। হুট করে চেঁচিয়ে উঠল মঞ্জিল চৌধুরী। থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। কিছু সময় ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বুকে ফু দিয়ে বলল, কি হয়েছে, এমন রণমূর্তি ধারণ করেছো কেন? কথা চৌধুরী ফোঁস করে নিঃশ্বাস নিতে নিতে বলল, ব্যালকনিতে দাঁড়িয়ে তোমার হাতে একটা জবা ফুল দেখলাম। মঞ্জিল চৌধুরী শুকনো ঢোক গিল। স্ত্রীর এমন ব্যবহারের আসল কারণ এবার বুঝল। ভেজা বিড়ালের মতো মিনমিন করে বলল, আসলে হয়েছে কি, আমি ফুলটা তোমার জন্যই আনছিলাম, কিন্তু ওই পাশের বাসার ভাবি বললেন তার মেয়েরা জন্মদিন আর সে জবা ফুল ভীষণ পছন্দ করে, তাই দিয়ে এসেছি আর কি। রাগ করো না, আবার আনবো। হ্যাঁ, আবার আনবো। কথা চৌধুরীর মন বোধ হয় তবুও গলল না। রিমোট নিয়ে টিভি দেখতে বসে গেল। মঞ্জিল চৌধুরী আশেপাশে দেখে নিল বাচ্চা কাচ্চা কেউ আছে নাকি। কাউকে না দেখে আবারও গিয়ে পাশে বসলো। অতঃপর ফিসফিস করে বলল, ভাবছিলাম স্বাধীনের বিয়ে উপলক্ষে তোমায় টিনতে জামদানি শাড়ি কিনে দেবো। শেষ, সব রাগ শেষ। দৌড়ে গিয়ে রুম থেকে ফোন নিয়ে এসে কোন পেজে ভালো ভালো শাড়ি পাওয়া যায় তা দেখতে বসে পড়ল। বেচারা ভদ্রলোক নিজের পকেটের দিকে একবার তাকিয়ে দাঁতে দাঁত চেপে বসে রইল। ইশরাত জাহান মেয়েদের বিয়েতে কোনো কমতি রাখতে চান না, এলাকার সবাইকে পেট পুড়ে খাওয়াতে চায়। অন্যদিকে ইমদাদ হাসানের মতো এত মানুষকে খাইয়ে শুধু শুধু টাকা নষ্ট করার মানেই হয় না। এটা নিয়ে দুজন তর্কাতর্কি করতে করতে শ্বশুর শাশুড়ির কাছে বাদী হতে চলল। জয়নাল হাসান স্ত্রীর কোলে মাথা দিয়ে প্রেম আলাপ করছিল। সেই মুহূর্তে দরজায় টোকা পড়তেই দুজনেই বিব্রত হলো। তিথি উঠতে চাইলেও জয়নাল হাসান বললেন, যেও না তো, ডাকতে থাকুক। পোলাপান প্রেম করার সময় কেন যে ডেকে ডেকে বিরক্ত করে। উফ। তিথি চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে বলে স্বামীর মাথাটা কোল থেকে নামিয়ে বিছানায় রেখে উঠে দাঁড়ালো। দরজা খুলতেই ছেলে আর ছেলের বউকে একসাথে দেখেই সন্দেহভাজন দৃষ্টিতে চাইল। দরজা থেকে সরে দাঁড়িয়ে ভেতরে আসার সুযোগ করে দিল। ইমদাদ হাসানের আগে ইশরাত জাহান ঢুকে পড়ল। ঢুকেই সালাম দিল, আসসালামু আলাইকুম, শরীর ভালো? জয়নাল হাসান উঠে বসলো, বলল, আলহামদুলিল্লাহ। কিছু বলবা বৌমা? ব্যাস, তার বলতে দেরি হলেও ইশরাত জাহানের কথার ঝুড়ি খুলতে দেরি হলো না। মনের মধ্যে জমানো হাজার অভিযোগ বলতে শুরু করলো। সে থামতেই ইমদাদ হাসান হাদিস দিয়ে শুরু করলো, শুনেন আব্বা, হাদিসে আসে অপচয়কারী শয়তানের ভাই। ইশরাত জাহান জ্বলে উঠল, দাঁতে দাঁত চেপে বলে উঠল, কিন্তু আমি তো শয়তানের বউ। তাদের স্বামী স্ত্রীর বকর বকর শুনে দুজনেই বিরক্ত হলো। তিথি গম্ভীর সুরে বলে উঠলেন, থামো, তোমরা আর কোনো কথা নয়। আমার দুটো মাত্র নাতনি, তাদের বিয়েতে বিশাল আয়োজন হবে, যাও ব্যবস্থা করো। ইশরাত জাহান দাঁত কেলিয়ে বেরিয়ে গেল। ইমদাদ হাসান অসহায় মুখ করে মনে মনে কপাল চাপড়াতে চাপড়াতে বেরিয়ে গেল। আর মনে মনে বলল, তাকে ফকির বানাতে তার বই যথেষ্ট। বিয়ে ইভার, ওর শাশুড়ির সাথে শপিং করতে যাচ্ছে। যাক, আমি কেন যাব? আরবির কথা শুনে ইশরাত কিছুটা চিন্তিত হলো। ছোট মেয়ের সাথে যে বড় মেয়েরও বিয়ের পরিকল্পনা চলছে, এটা গোপনেই করছে সে। বলা তো যায় না। বিয়ের কথা শুনে মেয়েটা যদি বাড়ি থেকে চলে যায়, মেয়ের যা যেতেও পারে। বিয়ের দিন ইমোশনাল ব্ল্যাকমেল করে ঠিক রাজি করিয়ে ফেলবে। মাকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করল, কি হলো? ইশরাত জাহান থমথমে গলায় বলল,
তোর বোন ছোট না, ও এসব বুঝে, তুই না গেলেও হবে। না বুঝলে কি বিয়ের জন্য পাগলামি করতো? মেয়ের কথায় আবারও চোখ রাঙিয়ে বলল। চটপট রেডি হয়ে নে, আর কোনো কথা শুনতে চাই না। আরবি উপায় না পেয়ে রেডি হতে লাগলো। এখন আর বলে কোনো লাভ নেই। ইভা আগে থেকেই রেডি হয়ে বসে আছে। আরবি ঘর থেকে বের হতে গিয়ে আবার ফিরে এলো। স্টাডি টেবিল থেকে একটা বই নিয়ে তার ব্যাগে ঢুকিয়ে নিল। সময় পেলে পড়তে বসবে, সামনেই সেমিস্টার ফাইনাল। বিড়বিড় করতে করতে বের হলো। ভাল লাগে না। আরবি আয়নার সামনে দাঁড়িয়ে কালো রঙের একটা শাড়ি শরীরে জড়িয়ে নেড়ে চেড়ে দেখছিল। শাড়িটা সে খুব একটা পছন্দ করে না, তবে আজকে হঠাৎ এত শাড়ি দেখে ভালোই লাগছিল, তাই হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ পেছন থেকে কেউ একজন তার কালো শাড়ির উপর লাল শাড়ি পরিয়ে দিয়ে বলল, বিয়েতে কালো শাড়ি নয়, লাল শাড়িতেই মানায়। আরবি চমকে পেছনে ঘুরতেই সংগ্রাম নাই, শাড়িখানা তার কাঁধে রেখেই ভেগেছে। এইদিকে ওদিকে তাকে আবার আয়নার দিকে ফিরল। শাড়িটা হাতে নিয়ে রাখতে যাবে, তখনই কথা চৌধুরী হাজির। এসেই বলল, বাহ, শাড়িটা তো ভীষণ সুন্দর। তোমার পছন্দ হয়েছে? আগে বলবা তো, দাঁড়াও প্যাক করে দিতে বলি। আরবি থতমতো কণ্ঠে বলে, না না আন্টি, সেরকম কিছু নয় আসলে। তাকে কথার মাঝে থামিয়ে দিয়ে শাড়িটা নিয়ে চলে গেল। আরবি হা হয়ে তাকিয়ে রইল। তার কথাটা শেষ পর্যন্ত করতে দিল না। এ বাড়ির সব এলিয়েন নাকি? না, এখনই বাড়ি যাবে, সে আর থাকবে না। স্বাধীন আসেনি, বলেছে তার নিজস্ব কোনো পছন্দ নেই, যা কিনবে তাই পরে বিয়ে করে নিবে। কথাটা শুনেই ইভা মুখ ফসকে বলেই দিল, লেহেঙ্গা কিনে দিলেও কি সেটা পরেই বিয়ে করবে? মঞ্জিল চৌধুরী কিছু সময় হা করে তাকিয়ে রইল। অতপর স্ত্রীর দিকে তাকিয়ে দুজনেই হু হা করে হেসে উঠলেন। ছেলের বউ যে তাদের ভীষণ দুষ্টু, এটা বুঝতে আর বাকি নেই। সংগ্রাম আসিফকে সাথে এনেছিল তার জিনিসপত্র পছন্দ করে দিতে, কিন্তু এনে মনে হয় বিপদে পড়ে গেল। তার কিছু পছন্দ হলেও আসিফেরও কোনো কিছুই পছন্দ হয় না। এত এত পাঞ্জাবি দেখানোর পরও যখন পছন্দ হচ্ছিল না, তখন দোকানদার বিরক্ত হয়ে বলেন, ভাই আপনার বন্ধুকে বলুন সেলাই মেশিন আর কাপড় নিয়ে গিয়ে আপনার মন মতো পাঞ্জাবি বানিয়ে দিতে। আসিফ উঠে দাঁড়ায়, সংগ্রামকে উদ্দেশ্য করে বলল, চল তো, দরকার হলে তাই বানিয়ে দিব। তখনই ছুটে এলো মেহেজাবিন। বইয়ের কেনাকাটা শেষ, তাদের হলো নাকি এটাই বলতে এসেছিল, কিন্তু এসে এই কাণ্ড দেখে কপালে হাত, বলল, এসব কি, তোমাদের এখনো কেনাকাটা হয়নি? সংগ্রাম অসহায় মুখ বানিয়ে তাকালো। আসিফ গম্ভীরভাবেই বলল, দেখছো তো হয়নি, আবার জিজ্ঞেস করার কি আছে? মেহেজাবিন রেগে গেল, বলল, আপনার মতো লোকের সাথে থাকলে হবেও না। শেষমেশ পুরাতন পাঞ্জাবি পরে বিয়ে করতে হবে। যত সব আজাইরে লোকজন, মেজাজটাই দিল বিগড়ে, অসহ্য। আসিফ বিব্রতকর দৃষ্টিতে সংগ্রামের দিকে তাকিয়ে বলল, তোর বোনকে বললাম 1 লাইন, সে শোনালো 3 লাইন। সংগ্রাম দাঁতে দাঁত চেপে বলল, ঝগড়া পরে কর, আগে আমার পাঞ্জাবি। তাদের ঝামেলার মধ্যে একে একে সবাই চলে এলো। অতপর কথা চৌধুরী দু ছেলের জন্য পাঞ্জাবি পছন্দ করে কিনলেন। কেনাকাটা শেষে গাড়িতে করেই দুজনকে বাসায় নামিয়ে দিলেন। হলুদ ও মেহেদি সন্ধ্যা। ইভা সকাল থেকে নাচ প্র্যাকটিস করছে। তার ইচ্ছে তার বিয়েতে সবার প্রথম সেই নাচবে। ইশরাত জাহান একটু রেগে গেলেও দাদিমা সামলে নিয়েছে। বোঝালেন একটা দিনই তো, বিয়ে তো আর জীবনে বারবার আসছে না। ইভাও জানে না আজকে তার বড় বোনেরও বিয়ে, জানে শুধু বাড়ির বড়রাই। সন্ধ্যার দিকে কাঁচা হলুদ শাড়ি আর গাঁদা ফুলের গহনা পরে রেডি সে। অন্যদিকে আরবিকে বাসার পরা ড্রেসে রেখে নতুন ড্রেসই পরাতে পারে না ইশরাত জাহান। তবে আজকে বেশি জোরাজুরি করলো না। ছেলে বাড়ি থেকে হলুদ পরাতে আসবে শুনেই ইভা মহা খুশি। সে ভেবেছিল তার জামাইও আসবে, কিন্তু সে ঘুরে বালি, সে বাদে বাসার সবাই এসেছে। ইভা একটু মন খারাপ করে বসে রইল। ভেবেছিল নাচতে নাচতে জামাইকে নিয়ে যাবে আর এটা ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট দিবে, তা আর হলো কই। তাকে মুড অফ করে থাকতে দেখে মেহেজাবিন এগিয়ে এলো, বলল, মন খারাপ করো না ভাবি, ভাইয়া একটু আনরোমান্টিক, এসব পছন্দ করে না খুব একটা, কিন্তু বিয়ের পরে তুমি রোমান্টিক বানিয়ে নিও।
ইভা ফিক করে হেসে ফেলল, সাথে হাসলো তার বান্ধবীরাও। আরবি দোলনায় বসে দোল খেতে খেতে পড়াগুলো মনে করার চেষ্টা করছিল। তখনই হুট করে সংগ্রাম এসে তার পাশে বসে পড়ল, বলল, হাই, কি করছেন? কালো জাদু করছি। কে? কাকে? আপনাকে। সংগ্রাম মুস্কি হেসে মিহি কণ্ঠে বলল, ও, কালো জাদু করার কি দরকার? আপনি বললেই তো আমি আপনার হয়ে যাই। আরবি রেগে তাকাতেই তার হাতে একটুখানি হলুদ ছুঁয়ে দৌড় সংগ্রাম। প্রথমে চমকালেও পরে চিৎকার দিতে গিয়ে দিল না। সবাই খারাপ ভাববে, তবে সংগ্রামের উপর রাগটা তার আরো বাড়ল। বিড়বিড় করে বলল, শয়তানও বোধ হয় এত শয়তানি করেন না, বদলো। অবশেষে ধুমধাম করে অনুষ্ঠান শেষ হলো। ইভার শাড়ি চেঞ্জ করার আগেই স্বাধীনের হোয়াটসঅ্যাপ নাম্বারে তার কিছু ছবি পাঠিয়ে লিখল, দেখুন মেকআপ ঠিক আছে কিনা। ভেবেছিল স্বাধীন সিনও করবে না, রিপ্লাইও করবে না, কিন্তু না, তার ধারণা পাল্টে দিয়ে স্বাধীন রিপ্লাই করল, ঠিক নেই, আরো কয়েক কেজি আটা মাখতে হতো। ইভা ঠোঁট চেপে হাসে, লিখে, ঠিক আছে কালকে মাখবো। স্বাধীন বিরক্ত হলো, দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আর বিয়ে করার শখ পূর্ণ হলো না। ইভা হাসতে হাসতে আবার লিখে, আপনারও তো বিয়ে না করার শখ পূর্ণ হলো না। লিখে ফ্রেশ হতে ঢুকে পড়ল। সে জানে আজকে আর রিপ্লাই আসবে না, তবে এখন বেশ ভালো লাগছে। সত্যি সত্যি স্বাধীন ফোন রেখে দিল। হুট করে মায়ের উপর প্রচণ্ড রাগ হলো। বিয়ে দিবে ভালো কথা, এসব বাচ্চা কাচ্চার সাথে কেন? দুনিয়ায় কি আর মানুষ ছিল না? রাগে দুঃখে শুয়ে পড়ল। এখন ঘুমই তাকে শান্ত রাখার একমাত্র উপায়। বিয়ের দিন, বর এসেছে শুনে ইভা সাজগোজ বাদ দিয়ে দৌড় উদ্দেশ্য গেট ধরবে। তার মাঝে রাস্তায় তিথির সাথে দেখা হয়ে গেলে তিনি আটকে দেন। তার ভাগের টাকা দাদিমা এনে দিবে বলে কথা দেয়। ইভা আবার ঘরে ফিরে এসে দেখে আরবি এখনো রণমূর্তির মতো দাঁড়িয়ে আছে। তাকে দেখে মারার জন্য তেড়ে এলো। ইভা চেঁচিয়ে উঠল, বাঁচাও, এক বউ আরেক বউকে মারতে আসছে। তৎক্ষণাৎ মাথায় একটা চাটি পড়তেই হুড়মুড়িয়ে লাফিয়ে উঠল। চোখে ঘুমের রেশ এখনো কাটেনি, ভালো মতো তাকাতে পারল না। ছোট ছোট করে তাকিয়ে ঘুম ঝরানো গলায় জানতে চাইল, তুমি আমাকে মারলে কেন? আরবি গিয়ে বসলো তার পাশে, বিরক্ত নিয়ে বলল, কি আবুল তাবুল স্বপ্ন দেখে কিসব বলছিস? কার বউ কাকে মারছে? ইভা চট করে কাল রাতের কথা মনে পড়ে গেল। আজকে যে তার সাথে আরবেরও বিয়ে হবে সে কথা সে লুকিয়ে শুনে ফেলেছে। তার মানে গায়ে হলুদ বড় কিছু হয়নি, সব কল্পনা। শুধু সারা রাত এসব ভাবতে ভাবতে এটাই এত সময় স্বপ্ন দেখছিল, কিন্তু এখন তো কিছুতেই বলা যাবে না। বিয়ের আগেই পরপারে পাঠিয়ে দিবে তার হিটলার মা। গলা খাদে নামিয়ে মিহি সুরে বলল, আসলে কিছু না আপু, প্রচন্ড খিদে লেগেছে তো, চলো খেতে যাই। আরবি উঠে দাঁড়ায়, কিছু সময় সন্দেহর চোখে চেয়ে যেতে যেতে বলল, ফ্রেশ হয়ে আয়, সবাই অপেক্ষা করছি। ইভা মাথা নাড়ায়। আরবি চলে যায়। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ইভা কাঁদো কাঁদো সুরে বিড়বিড় করে বলে, বিয়ে বিদুষী মাইয়াকে একসাথে বিয়ে দিতে গিয়ে না আমার বিয়ে ভেস্তে যায়। ও আল্লাহ, আমার বিয়ে কি তবে হবে না? সেদিন কথা চৌধুরীর সব কথা শুনে ইশরাত জাহান শ্বশুর শাশুড়ি ও স্বামীর সাথে আলোচনায় বসেন। ইমদাদ হাসান ছোট মেয়ের বিয়ে ঠিক করার আগেই ছেলের বাড়ির সব খোঁজ খবর নিয়েছিলেন। তিনি কিপ্টে হতে পারে কিন্তু দায়িত্ববান। তবে যেহেতু স্বাধীন প্রতিষ্ঠিত আর সংগ্রাম বেকার, এটা নিয়ে তিনি একটু মতভেদ করেন। তবে সে কথা হাওয়ায় উড়িয়ে দিলেন দাদিমা। তিনি জানালেন, শূন্য পকেটে যে নারী হাত ধরে সেই নারীকে আজীবন মাথায় তুলে রাখে সেই ছেলে। উদাহরণে আমি আর তোমার বাবা। ছেলেটা দুষ্ট হতে পারে, মন্দ নয়। অবশেষে দীর্ঘ কয়েক ঘন্টা আলাপে ঠিক হলো দুজনের একই সাথে বিয়ে হবে। তবে সবাই চিন্তায় ছিল আরবির রাজি হবে কিনা। অবশেষে জয়নাল হাসান বুদ্ধি দিলেন তাকে না জানানো, সবাই তাই মেনে নিলেন। ছেলে আর ছেলের বউ ঘর থেকে বেরিয়ে যেতেই তিথি স্বামীর পায়ের কাছে গিয়ে বসলেন। চিন্তিত গলায় বললেন, শুনছেন, আমার চিন্তা হচ্ছে কোনো ঝামেলা হবে না তো? এত মানুষের সামনে ঝামেলা হলে মান সম্মানের ব্যাপার। জয়নাল হাসান হাসে। শোয়া থেকে উঠে স্ত্রীর গা ঘেঁষে বসলেন। কানের কাছে ফিসফিস করে বললেন, চিন্তিত চেহারায় তোমায় আরো বেশি সুন্দর লাগে বিবি। এসব ছাড়ো, আমার কথা ভাবো। তিথি লজ্জায় মমের মতো গলে গেল। উঠে যেতে চাইল, কিন্তু তার আগেই ধরে পড়ে গেলেন।
কথা চৌধুরী স্বামীর সাথে আবার ঝগড়া লাগিয়েছে। ঝগড়ার মূল বিষয় যে পেজ থেকে শাড়ি নেওয়া হয়েছে তারা ভালো শাড়ি দেয়নি, এতগুলো টাকা নিয়ে এমন বাজে শাড়ি দিয়েছে। এদিকে কল দিলেও ধরছে না, পেজ থেকে ব্লক করে দিয়েছে। এই সব রাগ তিনি স্বামীর উপর ছাড়ছেন। মঞ্জিল চৌধুরী বারবার বোঝাচ্ছে এতে তার কি দোষ, কিন্তু না, কে শুনে কার কথা। তার মতে মঞ্জিল চৌধুরী তাকে ভালো মনের টাকা দেয়নি, এই কারণে খারাপ শাড়ি পেয়েছে। তাহার এমন লজিক শুনে বেচারা কয়েক মিনিটের জন্য কোমায় চলে গেলেন। সংগ্রাম ড্রয়িং রুমে এসে এই অবস্থা দেখে হতভম্ব। বেচারা বাপটার জন্য তার মাঝে মাঝে ভীষণ মায়া হয়। গম্ভীর ভাব নিয়ে গিয়ে মায়ের কাছে বসল, অতঃপর ইনিয়ে বিনিয়ে বলল, আম্মা, আপনারা যদি এখনো ঝগড়া করেন কেমন দেখায়? আজ বাদে কাল আপনার 2 ছেলের বউ আসবে, তখন তারা কি মনে করবে? আর বাবার তো দোষ নেই, আপনি কেন পেজ ভালো মতো চেক করেননি? কথা চৌধুরী বড় বড় করে তাকালেন, রাগে আগুন, দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, তোর বিয়ে বাতিল। ব্যাস, সংগ্রামের সব জারিজুরি শেষ। মায়ের পায়ের কাছে গিয়ে বসে পড়ল, পা টিপে দিতে দিতে দাঁত কেলিয়ে ধীরে ধীরে বলল, কি যে বলেন না আম্মা, আপনারা যখন ঝগড়া করবেন তখন আমার বউ নিয়ে ঘুরতে যাব, কোনো সমস্যা নেই, যত খুশি ঝগড়া করবেন, আপনার কোনো দোষ নেই, সব তো সাব্বার। মঞ্জিল চৌধুরী রেগে উঠে দাঁড়ালেন, ছেলের মাথায় একটা থাবড়া দিয়ে যেতে যেতে বললেন, আসিস আমার কাছে টাকা নিতে। সংগ্রাম পড়ল মহা ঝামেলায়, তবে বাবার কথার উত্তর এখন করল না। মনকে বোঝালো আগে বউ পরে টাকা। ইভা খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসলো। দাদিমার ফোনটা লুকিয়ে নিয়ে এসেছে। আরফিন আর লিসাকে ফোন করে জেনে নিল তারা কত দূর। নাচ প্র্যাকটিস এখনো শেষ হয়নি তাদের। দুজনেই জানালো একটু পরে চলে আসবে। এবার ফোন রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এদিকে এদিকে ঘুরে ফিরে নিজেকে দেখছিল আর গান গাচ্ছিল। আজকে আমার বিয়ারে হাততালি দাও সোনার ময়নারে। হঠাৎ ফোন বেজে উঠল। ইভা দাদিমাকে দেওয়ার জন্য দৌড় দিতে গিয়ে থেমে গেল। নাম্বার চেক করে দেখলো স্বাধীনের নাম্বার। এই কয়েকদিনে মুখস্থ হয়ে গেছে তার। হুট করে মাথায় চিন্তা এলো দাদিমাকে কেন উনি কল করছে। এমন সময় মনে পড়ল, না, এই নাম্বার থেকেও সে তাকে কল দিয়েছিল, তার মানে তাকে কল দিচ্ছে। ভাবতেই দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। খুশির ঠেলায় কল ধরতে গিয়ে কেটে দিল। কপাল চাপড়ে কল ব্যাক করতে গিয়ে দেখলো টাকা শেষ। মনে চাইলো এক গ্লাস পানিতে ডুব মারতে। হাই হুতাশ করতে করতে বিছানায় গিয়ে বসলো। কল কেটে দেয় স্বাধীন বিব্রত বোধ করলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেশি সময় নেই। আবার দিবে কি দিবে না ভাবতে ভাবতেই একটা মেসেজ করলো। মেসেজের টোন বেজে উঠতেই ইভা সাথে সাথে গিয়ে সিন করলো। মেসেজ দেখে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারলো না। কয়েকবার বিড়বিড় করে পড়ল, শোনো, আজ আমার বন্ধুর বিয়ে, তার বিয়ে খেতে যাচ্ছে, নিজের বিয়ে কয়দিন পরে করব। স্বাধীন মেসেজটা পাঠিয়ে উঠে দাঁড়ালো। যদিও বিয়ে খাওয়াটা বাহানা, আসল উদ্দেশ্য পালানো। এই মেয়ের যে মাথায় গন্ডগোল আছে এই কয়েকদিনে সে হাড়ে হাড়ে টের পেয়েছে। মাত্র কয়েকদিনেই তার এই অবস্থা, তাহলে বিয়ের পর কি হবে ভাবতেই বুক চিরে বেরিয়ে এলো শ্বাসরুদ্ধকর অনুভূতি। আর সময় নষ্ট করলো না, কেউ দেখার আগেই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লো। ইভা মেসেজটার দিকে কিছু সময় চেয়ে থেকে কিছু একটা ভাবলো, অতঃপর লিখল, আমিও আপনার সাথে আপনার বন্ধুর বিয়ে খেতে যাব। আমাদের বিয়েটা না হয় পরেই করব। কিন্তু মেসেজটা সেন্ড হলো না। হবে কি করে? ফোনে তো টাকা নেই। মনে পড়তেই নিজের কপালে নিজেই চাপড়াতে লাগলো বেচারি। আম্মা, সর্বনাশ হয়ে গেছে, ভাইয়া চলে গেছে। কথা চৌধুরী বিছানায় বসে বসে ঝিমাচ্ছিলেন। এমন কথায় সব ঝিমানো উড়ে গেল। ছেলের অফিস থেকে তো ছুটি নেওয়া, তাহলে গেল কই? না না, কই আর যাবে, নিশ্চয়ই একটু হাঁটতে বেরিয়েছে। মনকে 7-5 বুঝ দিয়ে বললেন, দেখ, বোধহয় একটু হাঁটতে গিয়েছে। সংগ্রাম হাঁপাতে হাঁপাতে এসে বিছানায় বসলো। দম ফেলার আগেই বলল, না, কাপড় চোপড় নিয়ে বেরিয়েছে, ওর বন্ধুর বিয়ে। তুই কেমন জানলি? ভাইয়াকে ফোনে না পেয়ে তার বন্ধু আমাকেই কল দিয়েছিল, রওনা দিয়েছে কিনা শুনতে। কি? হ্যাঁ, এখন কি হবে? আমার বিয়ে। চুপ থাক। ছেলেকে থামিয়ে কথা চৌধুরী রেগে জোরে জোরে স্বামীকে ডাকলেন, কোথায় মঞ্জিল চৌধুরী? আসুন, একবার দেখে যান কি ছেলে জন্ম দিয়েছেন।
মঞ্জিল চৌধুরী বেরিয়ে এলেন। বড় ছেলের এহেন কাণ্ডে তিনি অসন্তুষ্ট হলেন। তার থেকে অন্তত এমন কিছু আশা করা যায় না। অন্যদিকে বউয়ের ঘ্যানঘ্যানানিতে মেজাজ বিগড়ে গেল। গম্ভীর সুরে বলেই বসলেন, ভালো কিছু করলে আমার ছেলে, আর মন্দ করলেই তো আমার বদলে তোমার হয়ে যায়, তাই না? মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তিনি সে কথার উত্তর করলেন না। আর এক প্রসঙ্গ টেনে এনে বললেন, মানবতার গান পরে গাইবে, এখন তাকে কি করে ফেরানো যায় সেই বুদ্ধি দেন। মঞ্জিল চৌধুরী আরো গম্ভীর হয়ে যেতে যেতে বলে বসলেন, আবারও নাটক করো? এটাই তো ভালো পারো। সংগ্রাম আপাতত গালে হাত দিয়ে শোক পালন করছে। মা বাবার ঝগড়ায় তার কোনো মাথা ব্যথা নেই। গভীরভাবে কিছু একটা চিন্তা করেই যাচ্ছে। স্বামীর এমন বাক্যে কথা চৌধুরী না রেগে খুশি হয়ে গেলেন। বললেন, সংগ্রাম, তোর ভাইকে মেসেজ দিয়ে বল আমাকে হসপিটালে নিয়ে যাচ্ছিস। মেহজাবিন পার্লারে গিয়েছিল ফেসিয়াল করতে। বড় ভাইয়ের বিয়ে বলে কথা, তাকে একটু সুন্দর না দেখালে চলে? পার্লার থেকে বেরিয়ে এদিকে ওদিকে চেয়ে চেয়ে অটো খুঁজছে, কিন্তু না, কোনো গাড়ির টাড়ির খোঁজ খবর নেই। বিরক্ত হয়ে একটা বেঞ্চে গিয়ে বসলো।